হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? গতকাল তো পয়লা বৈশাখ গেছে, সবার নববর্ষ কেমন কেটেছে অবশ্যই জানিও। আর আমার কিরকম কেটেছে আমি তো তোমাদের সাথে ব্লগে সেটা শেয়ারও করেছি, আর আমার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট এখন যেটা এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো লাস্ট প্রায় 10-15 দিন ধরেই আমার কাছে, 10-15 দিন না, তারও খানিক বেশি, ওই 20 দিন মতো হবে, আমার কাছে একটা কোয়েশ্চেন এসছে খুব। সেটা হচ্ছে, দিদি তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কিভাবে করো, আমাকে একটু প্রসিডিওরটা বলো। তো এরকম বেশ কয়েকজন বলেছে, তার মধ্যে 2-3 জন ভাই আছে, আর ম্যাক্সিমামই সব বোন বা দিদি এরকমই আছে। তো যেহেতু দেখেছো বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ থাকাতে আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছিলাম না। তো গতকাল রাত্রেও এক বোন আবার কমেন্ট করেছে যে দিদি তুমি কবে শেয়ার করবে, তাই না, অনেক হয়েছে, এবার যেরমভাবে হোক আমি একটু শেয়ারটা করে ফেলি। তো সেই জন্য এখন ভিডিওটা বানাতে বসেছি। তবে হ্যাঁ, শুরুতেই একটা কথা বলি, আমি কিন্তু কোনো রকম কোনো ডাক্তার নই, আমি ডায়েটিশিয়ানও নই। তো সেই হিসাবে আমার নলেজ কিন্তু ভীষণই সীমিত। আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটার ব্যাপারে যখন জেনেছিলাম, জানার পরে সেটা নিয়ে একটু ইন্টারনেট করি, সেখান থেকে কিছু রিসার্চ করে কিছু পেয়েছি তথ্য, আর তার সঙ্গে সঙ্গে স্টার্ট করার সময় আমার ডাক্তারের সাথে কনসাল্টও করে নিয়েছিলাম। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করতাম। এখন বর কন্টিনিউ করছে, বাট আমার যেহেতু ডিউরিং প্রেগনেন্সি আমি এখন ওটাকে স্কিপ করছি, আমি এখন করছি না ইন্টারমিটেন্ট ফাস্টিং, কারণ এটা এখন সম্ভব নয় করা। তো বলে রাখি, যেহেতু আমার বরের কোনো রকম কোনো সুগার প্রেশার কোনো সমস্যা নেই, তাই সে কিন্তু শুধুমাত্র তার ওই গুগল ঘেটে যে নলেজটা সে নিয়েছে তার উপর থেকেই সে স্টার্ট করেছিল। বাট আমার যেহেতু সুগারটা আগে থেকেই রয়েছে, তো সেই জন্য ইভেন প্রেশারটাও রয়েছে, তো সেই জন্য আমি কিন্তু ডক্টর কনসাল্ট করে নিয়েছিলাম। তো সেইভাবে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিংটা যেরকম হয় তার থেকে সামান্য একটু এদিক ওদিক করে নিজের মতো করে সাজিয়ে নিতে হয়েছিল, যেটা আমার শরীর রেকমেন্ড করবে আমাকে সেইভাবে। তো অবশ্যই আমি বলবো তোমাদেরকে, আমি সাজেস্ট করবো, যদি শরীর সুস্থ থাকে, কোনো রকম কোনো সমস্যা না থাকে, তাহলে করো, আদারওয়াইজ ডক্টর কনসাল্ট করে নিও। এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে, অনেকেই নেগেটিভ কমেন্ট যারা করে তারা অনেকেই আগু পিছু না দেখে, অন্যান্য কোনো ব্লগ না দেখে ফট করে এসে একটা কমেন্ট করে ফেলে। তো সেই জন্য আমি আগের থেকে এই কথাটা বলে দিলাম, ঠিক আছে। আর ভিডিওটাও অনলি ফর, অনেক রিকোয়েস্ট এসছে এই ব্যাপারে জানার জন্য, সেই জন্যই করছিলাম, না হলে পরে করতাম না। তো এবার বলি, ইন্টারমিটেন্ট ফাস্টিংটা হচ্ছে জেনারেলি 12 থেকে 16 ঘন্টার একটা ফাস্টিং রাখতে হয়। মানে খাবারের গ্যাপিংটা, তুমি যে খাবার খাচ্ছ, যতটা টাইম, 24 ঘন্টার মধ্যে যতটা টাইম তুমি খাবার খাচ্ছ, তার মধ্যে থেকে 12 থেকে 16 ঘন্টা না খেয়ে উপোস থাকার ব্যাপারটা করতে হয়, ঠিক আছে। এবার কেউ 12 ঘন্টা, কেউ 16 ঘন্টা এরকম রাখে। আমরা জেনারেলি কি করতাম, আমরা দুপুরবেলা লাঞ্চ করার পরে, ইভেন এখনও আমার বর যেটা করে, দুপুরের লাঞ্চের পরে সে কিন্তু পরের দিন সকালবেলা 8টা থেকে ম্যাক্সিমাম আমাদের, মানে রিওর যখন স্কুলিং থাকতো, ও তো মর্নিং স্কুল ছিল এতদিন, তো রিওকে স্কুলে দিয়ে এসে মানে 7:30 থেকে 8টার মধ্যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে যেত। এখন যেহেতু রিওর স্কুলটা অফ ছিল এতদিন, তো সেই জন্য 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যেত। আবার এখন তো রিওর স্কুল আজ থেকে ওপেন হয়ে গেছে, ডে স্কুল হয়ে গেছে, তো মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু সে রাত্রেবেলা কিছু খাচ্ছে না, লাঞ্চ করার পরে পুরো সময়টা না খাওয়া থাকছে, তো সেই জন্য অবভিয়াসলি তার তখন খাবার দরকার পড়েই যায়, খিদে পেয়ে যায় খুব। তো এবার বলি, জেনারেলি যেটা হয় এটাই হচ্ছে নিয়ম, যে লাঞ্চ করার পরে ইমিডিয়েট, মানে যারা ধরো আমরা যেরকম লাঞ্চের পরে আর কিছু নিতাম দু একটা জিনিস, সেটা পরে বলছি, বাট সলিড খাবার যেটা, সেটা খেতাম না। আবার অনেকে কি করে, সন্ধ্যে 6টার মধ্যে ধরো লাস্ট খাবারটা সে খেয়ে নিল, লাস্ট মিলটা সে নিয়ে নিল, ঠিক আছে, একটু কমের উপরে। তুমি যত পরিমাণ ডিনার করো তার থেকে হাফ কোয়ান্টিটিতে তুমি সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিলে, তারপরে আর তুমি কোনো কিচ্ছু খেলে না পরের দিন সকাল অবধি। বাট তার থেকে তুমি অনেক ফাস্ট রেজাল্ট পাবে যদি তুমি মানে লাঞ্চের পরের দিন ব্রেকফাস্ট অবধি পুরোটাই স্কিপ করো। এটাই হচ্ছে অথেন্টিক ইন্টারমিডিয়েন্ট যেটাকে বলে, ঠিক আছে। এইবার মানে যারা একদম পুরো অথেন্টিক ওয়েতে করে তারা তো জলটাও খায় না, বাট জল না খেয়ে থাকাটা পসিবল হয় না আমাদের। তো সেই জন্য হাজব্যান্ডও জল নেয়, মানে বড় জলটা খায়, আর সঙ্গে তার সাথে রাত্রেবেলা 1 কাপ গ্রিন টি নেয়। মাঝে সাঝে কখনো বা শীতকালে কখনো সে কফি খেলো, দুধ কফি হোক, বা চা খেলো, দুধ চা হোক, কিন্তু জেনারেলি সে গ্রিন টিটা খায়। 1 কাপ গ্রিন টি সঙ্গে 2টো বিস্কিট, ব্যাস হয়ে গেল, আর সে কিছু খায় না। আর আমার ক্ষেত্রে আমি বলি, আমার যেহেতু সুগার রয়েছে, আমি যেহেতু অতটা লং টাইম আমি কিছু না খেয়ে থাকতে পারবো না, তাহলে আমার সুগার ফল হতে পারে, বা আমাকে যে সুগারের জন্য ওষুধ নিতে হয় সেটা আমি নিতে পারবো না। তো সেই জন্য আমি খেতাম খুব মানে সামান্য পরিমাণে, ওই ধরো সন্ধ্যেবেলা 6টা 7টা নাগাদ হয়তো একটু স্যালাড খেলাম, বা ওই যে মানে স্প্রাউটসের সাথে একটু গ্রিন স্যালাড মিক্স করে সেটা একটুখানি খেলাম, অথবা একটুখানি অল্প করে কর্ন খেলাম, সুইট কর্ন বয়েল করে নিয়ে, এটা করতাম, ঠিক আছে। তার সাথে চা বিস্কিটটা খেতাম, ব্যাস হয়ে গেল, আর কোনো কিছু খেতাম না। আর গিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট করতাম। এবার ব্রেকফাস্ট নর্মালি মানে যা খাও তোমরা তাই খাবে। লাঞ্চে
সরি লাঞ্চে তোমরা যেটা খাও সেটাই খাবে, তাতে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, কোনো কিছু নেই। বাট হ্যাঁ, ওই গ্যাপটা রাখতে হয়। মানে ধরো আমরা দুপুরবেলা জেনারেলি 2:30-এর মধ্যে আমাদের লাঞ্চ হয়ে যায়, তো 2:30 থেকে পরের দিন সকাল 8টা 8:30 অবধি কিন্তু আমরা আর কিছু খেতাম না সলিড খাবার বলতে গেলে। তো এটাই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটুকুনি আমি জানি সেটুকুনি আমি শেয়ার করলাম। আশা করি যারা যারা আমাকে প্রচুর কোয়েরি করেছো এতদিন তারা উত্তরটা পেয়েছো। তোমাদের আবারও বলি, যদি কোনো রকম শরীরে ট্রাবল না থাকে, কোনো রকম কোনো মানে শরীরে কোনো রোগ না থাকে, তাহলে করে অন্তত 1 দিন 2 দিন তোমরা করে দেখতেই পারো, যদি শরীরে কোনো রকম সমস্যা না হয় কন্টিনিউ করলে। আর যদি কোনো সমস্যা থাকে আগে থেকে, তাহলে বলবো ডক্টর কনসাল্ট করে নেবে, সে তোমাকে আরও সুন্দর করে গাইড করে দিতে পারবে ব্যাপারটা। আর রেজাল্ট পেয়েছি কিনা যদি জিজ্ঞেস করো, হ্যাঁ রেজাল্ট আমরা দুজনেই পেয়েছি। আমার ক্ষেত্রে একটু কম, কারণ হচ্ছে আমার যেহেতু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য যে মেডিসিন আমি নিতাম, ওরাল মেডিসিন এতদিন যেটা নিতাম, যে কোনো মেডিসিনের মধ্যেই কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। আমার ডায়াবেটিসের মেডিসিন, এটা আমাকে ডক্টর বলেই দিয়েছিলেন। মানে প্রথমে আমি যে মেডিসিন নিতাম সেটা অনেক বেশি পরিমাণে ছিল ওয়েট গেইন করার ব্যাপারটা। তারপরে লাস্ট 3 ইয়ার্স আমি যে ওষুধের উপরে ছিলাম, যেটা এখন বন্ধ আপাতত প্রেগনেন্সিতে, সেটাতেও কিন্তু ওয়েট গেইন হতো, বাট মানে তুলনায় অনেক কম। তো সেই জন্য আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থেকে যতটা পরিমাণে রেজাল্ট পেয়েছি তার প্রায় ডবল কিন্তু আমার হাজব্যান্ড পেয়েছে, যেহেতু ওর কোনো রকম কোনো সমস্যা নেই। তো মোটামুটি ধরো ও তো প্রায় 1 বছরের উপর হয়ে গেল, 1 বছরের উপর হয়ে গেল ওইটা করছে। আর সব থেকে বড় কথা বলবো, হজমের সমস্যা, গ্যাসের সমস্যা যদি কারো থাকে, সেটা কিন্তু একদমই নির্মূল হয়ে যাবে। আমার বরকে প্রত্যেক দিন, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে ধরো 5 দিনই তাকে গ্যাস অম্বলের জন্য ওষুধ খেতে হতো, ঠিক আছে, এতটাই তার সমস্যা হতো। বাট যবে থেকে যে সে এটা করছে ইন্টারমিডিয়েন্টটা, মানে ধরে নাও এই 1 বছরের বেশি সময় যে করছে, তাতে হয়তো হার্ডলি 2-4 বার মেডিসিন নিয়েছে, হয়তো কোনোদিন গ্রুপাক কিছু খেয়ে নিয়েছিল বা করেনি সেদিন ফাস্টিং, সেই জন্য। ইভেন এখন ওর এমনই হয়ে গেছে যে এখন ও মানে না খেয়ে খেয়ে এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এখন যদি ও রাত্রিবেলা ডিনার করে তাহলে ওর একটু সমস্যা হয়ে যায়, এরকম ব্যাপার। কিন্তু ডিনার না করলে ও খুব ভালো থাকে, ফ্রেশ থাকে, কোনো রকম কোনো ওর হজমের সেই যে ব্যাপারগুলো ওর হয়েছিল সেগুলো একদমই নেই। ওয়েট কমে গেছে, তার সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি অনেক বেশি বুস্ট হয়েছে, সব দিক থেকে ভালো হয়েছে। আর আমার ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, আমার ক্ষেত্রে ওয়েট রিডিউস হয়েছে, তুলনামূলক তার থেকে একটু কম, বাট হয়েছে। আমারও গ্যাস অম্বলের সমস্যা কমে গেছিলো একদমই, এখন তো প্রেগনেন্সিতে অন্যরকম ব্যাপার হয় জানোই। আর সেই সঙ্গে সঙ্গে স্কিন কিন্তু খুব গ্লো করে, এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, ওই সময় জল বেশি করে খাবে, ডিহাইড্রেশন না হয় সেদিকটা খেয়াল রাখতে হয়, এইসব ব্যাপারগুলো মেনটেন করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই গেল। তো চলো, মোটামুটি মনে হচ্ছে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আপাতত টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করছি। তোমরা অনেকেই আমার ইনসুলিনের ব্যাপারে জিজ্ঞেস করছো, ডায়াবেটিসের ব্যাপারে, মানে প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিসের ব্যাপারে জিজ্ঞেস করছো, সেটা নিয়েও খুব শীঘ্রই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। চলো টাটা।